স্বাগতম, নমস্কার। চেনা চিত্র, অজানা গল্পে উত্তম কুমার এবং তার ছবির গান। আমি প্রথমেই বলে রাখা ভালো, চলচ্চিত্রে যারা অভিনয় করেছেন তাদের অনেকেই গায়ক ছিলেন। আগেকার দিনে তো গান না জানলে সিনেমা করতে পারা যেত না। কে প্লেব্যাক গাইবে? ফলে কাননবালা, আঙুরবালা ইত্যাদি ইত্যাদি আগেকার দিনে যে অভিনেত্রী যারা ছিলেন, ছায়াদেবী, তারা প্রত্যেকে অসম্ভব ভালো গান জানতেন। তবেই সিনেমাতে চান্স পেয়েছেন। গান না জানলে সিনেমা চান্স পাওয়া যেত না। এদিকে ধরুন জহর গাঙ্গুলি, অসিত বরণ, এরাও খুব ভালো গান জানতেন। এদের আজকের দিনের তরুণ প্রজন্ম বোধহয় এদের নামটাম শোনেননি। আর তার পরবর্তী অধ্যায়ে উত্তম কুমার এবং সৌমিত্র দুজনই হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে পারতেন, এটাও বাস্তব। এটা কজন জানেন জানি না। উত্তম কুমার ভীষণ ভালো গান জানতেন। তার রবীন্দ্রসঙ্গীত যেমন প্রিয় ছিল, তেমন তার আধুনিক গানও, বিশেষ করে আরতি মুখার্জির গান গাইতে তিনি ভালোবাসতেন, কেন জানি না। তিনি মান্নাদের গানও গাইতেন না বা হেমন্তর গানও গাইতেন না, তিনি আরতি মুখার্জির পুজোর গানগুলো তিনি গাইতেন টাইতেন এদিক ওদিকে। তো উত্তম কুমারের গাওয়ার একটা রেওয়াজ ছিল, সেটা হচ্ছে তার লক্ষ্মী পুজোর দিন। উত্তম কুমার ঘটি ছিলেন, একেবারে খাঁটি ঘটি, 100% ঘটি, মোহনবাগানের সাপোর্টার। কিন্তু পূর্ববঙ্গের মানুষদের মতন তিনি কিন্তু লক্ষ্মী পুজোটা করতেন লক্ষ্মী পুজোর দিন, মানে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। এবং লক্ষ্মী ঠাকুরের মুখটা থাকতো অনেকটা তার স্ত্রীর মুখের মতন, গৌরী দেবীর মতন। আর লক্ষ্মী পুজোতে ফিল্মি দুনিয়া থেকে শুরু করে সিনেমা জগৎ, খেলাধুলো জগৎ, নেমন্তন্ন থাকতো না এমন কোনো লোক নেই। প্রায় 400-500 লোকের নেমন্তন্ন থাকতো। সবাই হয়তো আসতেন না ঠিকই, কিন্তু আসলে পুজোর পরে খাওয়া দাওয়া, আড্ডা ইত্যাদি হতোই। কত রাত অবধি হতো আমি জানি না, সেই ট্র্যাডিশন কিন্তু আজও আছে। এবছরও তো শুনছি যে খোদ মুখ্যমন্ত্রী নাকি উত্তম কুমারের বাড়িতে পুজোর প্রসাদ খেতে যাবেন লক্ষ্মী পুজোর দিন। তো উত্তম কুমারের কি ব্যাপার ছিল? উত্তম কুমার লক্ষ্মী পুজো শেষ হতো, একদম গ্লাস ভর্তি স্কচ হুইস্কি, যারা উপস্থিত থাকতেন প্রত্যেকের জন্য ড্রিঙ্ক সার্ভ হয়ে যেত, একটা করে চুমুক, আর তার সঙ্গে উদার্তভাবে গান একটার পর একটা। মানে এই গান কজন শুনেছি জানি না, তবে যারা যারা শুনেছেন, মানে তৎকালীন সময় পঞ্চায়েতার কাছ থেকে শুনেছিলাম, অসম্ভব ভালো নাকি গাইতে পারতেন। তাহলে তিনি কেন প্লেব্যাক করেননি আমি বলতে পারবো না। তো উত্তম কুমারের চয়েসের কোনো ব্যাপার ছিল না। তিনি যখন প্রথম ছবিতে আসেন, তার গলার স্বর, মানে উত্তম কুমারের গলাটা কিন্তু ভারী গলা, ব্যারিটন টাইপের ভয়েস। তার গলার সঙ্গে হুবহু মিলত যার গলা, তিনি হেমন্ত মুখার্জি। এবং অনেকেই বলতেই পারেন যে সন্ধ্যা মুখার্জির কণ্ঠস্বরের সঙ্গে যেমন সুচিত্রা সেনের কণ্ঠস্বর মিলে যেত, তেমন হেমন্ত মুখার্জির কণ্ঠস্বরের সঙ্গে হুবহু মিলত কিন্তু উত্তম কুমারের গলা। মানে কে গাইছে, হেমন্ত গাইছে না উত্তম গাইছে, বোঝা যেত না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমিই বলো। তো এই সব গান, এছাড়া ক ঘন্টা পাবের জীবনটা থেকে শুরু করে ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও না ও দুটি আঁখি, মানে বিখ্যাত বিখ্যাত সমস্ত গান। আমি তার মধ্যে তো সবগুলো এখন মনে আসছে না, আর আমি গায়কও নই। তো এই সমস্ত গান সুপার ডুপার হিট সব হেমন্ত গেয়েছেন। এবং উত্তম কুমার গানটা প্রথম শুনতেন জানেন, তখন তো এত আমাদের মতন আধুনিক ব্যাপার স্যাপার ছিল না। প্রথম গানটা শুনতেন, মানে হেমন্তবাবু নিজেই শোনাতেন হয়তো হারমোনিয়াম বাজিয়ে। উত্তম কুমার খুব ভাবতেন যে গানটার মধ্যে কি আছে। ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও না ও দুটি আঁখি, ওগো গোলাপ পাপড়ি মেলো না। তো এই যে কথাটার মধ্যে তিনি কিন্তু আর্টিফিশিয়ালি তিনি অ্যাক্টিং করে করতে পারতেন, কিন্তু তিনি ছিলেন ওই একটা নৃত্যনাট্যের ডাইরেক্টর। ওই টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে ডিরেকশন দিচ্ছেন আর এক মনে গান গাইছেন, কোনো আর্টিফিশিয়ালিটি ছিল না, অসাধারণ। তো এই উত্তম কুমার এবং হেমন্তর জুটি পরের পর, আর তখনকার দিন আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তখন হেমন্ত ছাড়া সিনেমাতে নায়কের গান আর খুব খুব একটা কেউ গাইতো না, জানেন তো, ফ্র্যাঙ্কলি বলছি। মান্নাদে তো অনেক পরে আসে, তিনি তো প্রথম বম্বেতে বিখ্যাত হন, তারপরে কলকাতায় আসেন। তো উত্তম কুমার প্লেব্যাক করবেন, হেমন্ত মুখার্জি গান গাইবেন, স্বাভাবিক। সৌমিত্র চ্যাটার্জি সিনেমা করবেন, প্লেব্যাক করবেন, হেমন্ত মুখার্জি, ঠিক আছে। অনিল চ্যাটার্জি, হেমন্ত মুখার্জি, বিশ্বজিৎ, হেমন্ত মুখার্জি। মানে হেমন্ত মুখার্জি এটা কমন ছিল। উত্তম কুমারের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল শ্যামল মিত্র, সে এক ঘটনা। শ্যামল মিত্র খুব চাইতেন যে তিনি উত্তম কুমারের হয়ে লিপে তিনি গানটা করেন,
কিন্তু উত্তম কুমারের সঙ্গে তার কণ্ঠস্বর একদমই মানে মিলমিশ ছিল না। কিন্তু কি হলো, দেয়া নেয়া বলে একটি ছবি হলো, সেই দেয়া নেয়া ছবির গানগুলো প্রত্যেকটা সুপার ডুপার হিট হলো এবং উত্তম কুমারের কণ্ঠে গানগুলো গাইলেন কিন্তু শ্যামল মিত্র। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, খুব বেমানান লাগেনি, গানগুলো এত হিট করে যে বেমানান লাগেনি, মিলেমিশে গিয়েছিল। তার বহুদিন বাদে আবার শ্যামল মিত্র গান গাইলেন রাজকন্যা বলে একটি ছবিতে। রাজকন্যার গানগুলো শ্যামল মিত্র গেয়েছিলেন। তো এইগুলো তো গেল ফান্ডামেন্টালি। এই সময় একটা গন্ডগোল হয়, আপনাদেরকে বলি। কোনো একটা কারণে উত্তম কুমারের সঙ্গে হেমন্ত মুখার্জির একটা বিবাদ বাঁধে আর কি। সাম টাইম অফ 68, 69 বা 67, ওইরকম টাইমে উত্তম কুমার একদম ডিসিশন নিলেন যে তিনি হেমন্তর কণ্ঠ আর ধার নেবেন না। তো এই ব্যাপারে তিনি কার সঙ্গে কথা বলেন? এক নচিকেতা ঘোষ ছিলেন, আরও যারা যারা ছিলেন তাদেরকে পরিষ্কার জানিয়ে দিলেন যে আমি অন্য কোনো শিল্পী হলে ঠিক আছে। এই মান্নাদের আবির্ভাব। মান্নাদে কিন্তু একটা ছবিতে, জীবন মৃত্যু বলে একটা ছবিতে কিন্তু প্লেব্যাক করেছিলেন উত্তম কুমারের কণ্ঠে, কিন্তু সেটা নিয়ে খুব একটা কেউ ভাবেনি। ঠিক আছে, মান্নাদে গাইছে, ঠিক আছে। মান্নাদের কণ্ঠস্বরের সঙ্গে যে উত্তম কুমারের গলা খুব মিলতো তাও না, কিন্তু মানে মান্নাদে মানে যেটা ক্লাসিক্যাল মুড থাকবে, একটু মেজাজ থাকবে, বডি ল্যাঙ্গুয়েজ থাকবে, যেটা হেমন্তর সঙ্গে থাকতো না। ফলে মানুষ খুব ভালো অ্যাকসেপ্ট করলো। এর মধ্যে 66, 67-এ অ্যান্টনি ফিরিঙ্গি এলো। অনিল বাগচি ছিলেন সুরকার। তিনি পরিষ্কার, তখনও হেমন্তর সঙ্গে কিন্তু উত্তম কুমার সম্পর্ক খুব ভালো, বলে যে দেখো আমার যে গানগুলো আছে সেগুলো পুরোনো দিনের গান, এই গানের মধ্যে ক্লাসিক্যাল ব্যাপার ট্যাপারগুলো আছে, ধ্রুপদী ব্যাপার প্রচুর আছে, আমি কিন্তু মান্নাকে দিয়ে গানগুলো করাবো। বলে হ্যাঁ, যা ভালো বলছেন। প্রত্যেকটা গান হিট, প্রত্যেকটা গান অ্যান্টনি ফিরিঙ্গির হিট। এবং শুধু তাই নয়, অ্যান্টনি ফিরিঙ্গিতে অভিনয় করে তো ভরত পুরস্কার পেয়েছিলেন, চিড়িয়াখানা, অ্যান্টনি ফিরিঙ্গি, দুটো ছবির জন্য উত্তম কুমার। এবার হেমন্তবাবুর সঙ্গে তার বাদানুবাদ হওয়াতে তিনি মান্নার দিকে ঝুঁকে গেলেন। শঙ্খবালা বলে একটি ছবি রিলিজ করলো, তাতে তো মানে প্রত্যেকটা গান হিট করে গেল। মানে গান হিট করে গেল মানে হচ্ছে আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, এ একটা গান ছিল। তারপরে আরেকটা গান খুব ইন্টারেস্টিং, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি, কিছুতেই যায় না মনে, কে প্রথম ভালোবেসে, অল লাইক দ্যাট, আমার মনে পড়ছে। কে প্রথম কাছে এসেছি, গানটা এরকম ছিল। তা যাই হোক, এবার উত্তম মান্না চলছে চলছে, স্ত্রী সুপার ডুপার হিট ইত্যাদি। এই সময় রাজকুমারী বলে একটি ছবি, তাতে মিউজিক ডিরেক্টর করে তখনকার দিনে আমার টপ বক্স রাহুল দেব বর্মনকে নিয়ে আসা হলো। রাহুল বাবু এসে মান্নাকেও নিলেন না, হেমন্তকেও নিলেন না, তিনি কিশোর কুমারকে দিয়ে প্রত্যেকটা গান করালেন। প্রত্যেকটা গান হিট করেছিল এবং প্রত্যেকটা বাংলা গান পরবর্তী অধ্যায়ে কিন্তু হিন্দি ভার্সানে গিয়েছিল, কিন্তু মানুষ নিল না। কিশোরের কণ্ঠের সঙ্গে কিন্তু উত্তমের গলাটা নিল না বলে দেশ পত্রিকা থেকে শুরু করে সব জায়গায় তুমুল সমালোচনা হলো, অথচ গানগুলো হিট করেছিল। তার বহু বহু বছর বাদে শক্তি সামন্ত যখন অমানুষ বা আনন্দ আশ্রম করলেন, তখন ক্লিয়ারলি ডবল ভার্সন, হিন্দিতেও চলবে, বাংলাতেও চলবে। শ্যামল মিত্রকে মিউজিক ডিরেক্টর হিসেবে নিলেন এবং শ্যামলবাবুকে পরিষ্কার রিকোয়েস্ট করা হলো গানগুলো কিন্তু কিশোরকে দিয়ে গাওয়াতে হবে। শ্যামলবাবু গাওয়ালেন এবং এবার কিশোর কিন্তু বুঝলেন যে উত্তমের মতন গলা করতে গেলে তাকে স্টাইলটাকে চেঞ্জ করতে হবে। বিপিন বাবুর কারণ সুধা, আপনারা দেখবেন যে এই কিশোর কুমার কিন্তু তখন উত্তম কুমার হয়ে গেছে। ফলে উত্তম কুমারের গানের লিপ, সতীনাথ মুখোপাধ্যায় একসময় লিপ দিয়েছেন, মানবেন্দ্রও দিয়েছেন, কিন্তু তবু একেবারে শেষ অংশে গিয়ে বলবো উত্তম কুমারের জীবনের শ্রেষ্ঠ কণ্ঠ দেওয়ার মানুষটির নাম কিন্তু হেমন্ত মুখার্জি। মান্না, কিশোর প্রত্যেককে শ্রদ্ধা রেখেও বলি, উত্তম উইদাউট হেমন্ত আজ 100 বছরের জন্মদিনের আগে ভাবাই যায় না।